প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগতম। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, বড় ভূমিকম্পে 40 ভাগ ভবন ধসের শঙ্কার কথা বলছে রাজকীয়। রাজনৈতিক অর্থায়ন নিয়ে সভা, অর্থবিত্তের মালিক হতে রাজনীতিতে অনেকের কাছে জাদুর কাঠি। দৈনিক আমার দেশ, বিচারের বাইরেই থাকছে বিদ্যুৎ খাতের রাঘব বোয়ারা। বিএনপির কাছে দ্রুত আসন বন্টনের সিদ্ধান্ত চায় মিত্ররা। দৈনিক ইত্তেফাক, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন কম, আলোচনাও নেই। ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠক, হাত গুটিয়ে রাখতে চায় না, অবৈজ্ঞানিক পদক্ষেপও নিতে চায় না প্রধান উপদেষ্টা। দৈনিক ইনকিলাব, নির্বাচনে প্রার্থী মনোনয়ন পুনর্মূল্যায়ন, গণমুখিতায় বিএনপি অগ্রাধিকার। প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার, ঝুঁকিতে সচিবালয়, বিভিন্ন ভবনে ফাটল। দৈনিক নয়া দিগন্ত, ভূমিকম্পে আতঙ্ক নয় প্রস্তুতির আহ্বান, প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুত টাস্কফোর্স, সতর্ক বার্তা বিশেষজ্ঞদের। ভূমিকম্পের মাত্রা 6.9 হলে ধসে পড়বে 8.5 লাখ ভবন, রাজুকের গবেষণা। দৈনিক যুগান্তর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনী জোট। মৃদু ভূমিকম্প শনাক্ত করবে অটো সিস্টেম। দৈনিক সমকাল, নির্বাচনের প্রস্তুতিতে 3 দল। বিএনপি প্রার্থী বাছাই শেষ হয়নি, এখনো নানান যোগ বিয়োগ। বাংলাদেশ প্রতিদিন, ভোট কৌশলে দলগুলো, বিএনপির 300 আসনে প্রার্থী এ মাসে, বাদের সংখ্যায় অনেকে। প্রধান উপদেষ্টা, আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই। দৈনিক কালের কণ্ঠ, চাঁদাবাজি মহামারীতে দেশ, সারা দেশেই চলছে নীরব চাঁদাবাজি। নরসিংদীর সাবেক এসপির গুরু পাবে লঘুদণ্ড, 50 লাখ টাকা ঘুষের দণ্ড, শুধুই তিরস্কার। প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দৈনিক মানব জমিন, ভূমিকম্প ঝুঁকিতে হাসপাতালও, রাজধানীতে 300 ঝুঁকিপূর্ণ ভবন। দৈনিক কালবেলা, 5 কমিশনার পাচ্ছে দুদক, থাকবে পর্যালোচনা কমিটি। দৈনিক দেশ রূপান্তর, ভূমিকম্প নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ বিশেষজ্ঞদের। দৈনিক বণিক বার্তা, সরকারি কেনাকাটায় সিঙ্গাপুর ফেলিয়া। দ্য ডেইলি স্টার, হাইলি রিস্ক ঢাকা বিল্ডিং স্টিল ইন ইউজ। Form task force for earthquake readiness, Yunus direct authorities. New age, LPG cylinder come as new urban hazard. Yunus orders earthquake vulnerability assessment. এতক্ষণ আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার শিরোনাম। প্রতিটি পত্রিকারই একটা কমন শিরোনাম, যেটা আমরা দেখেছি সাম্প্রতিক যেই ভূমিকম্প, আপনার গত শুক্র এবং শনিবার দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এ নিয়ে সচেতন মহলও আপনার দফায় দফায় বৈঠক করছেন। সবশেষ গতকাল প্রধান উপদেষ্টা এক্সপার্টদের, বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে, সেখানে টাস্কফোর্স গঠন সহ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা দেখছি যখনই একটা এই আর্থকোয়েক আসে, তখনই কয়েকদিন চলে এইসব আবার থেমে যায়। কি ভাবছেন? না, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। আসলে যখনই একটা দুর্যোগ বা ওই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হই, তখনই দেখা যায় যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের বা নীতি নির্ধারক মহলে টনক পড়ে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই কাজগুলো আর সেভাবে এগিয়ে যায় না। আজকে লক্ষ্য করেন যে আজকে আমরা যখন এই মুহূর্তে আলোচনা করছি, এই গত সপ্তাহে গত 2 দিনের যে ভূমিকম্পটা ঘটলো, এবং তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডেকেছেন, বিশেষজ্ঞ পর্যায়ে ডেকেছেন। তো আমাদের এই বিশেষজ্ঞ পর্যায়ে যারা আছেন তারা তো দীর্ঘদিন ধরেই কাজ করছেন। তো সেই কাজের প্রেক্ষাপটে এই টাস্কফোর্স তো হঠাৎ করে এখন করার কথা না, এটা আরও অনেক আগেই হয়ে যেতে পারতো। কারণ আপনি জানেন যে আমরা ঢাকা শহরে যে বসবাস করছি, ঢাকা শহর না, সমগ্র বাংলাদেশের মধ্যেই যদি লক্ষ্য করেন, দেখেন যে এটা হচ্ছে অত্যন্ত জনঘন বসতিপূর্ণ একটি এলাকা। আমাদের পরিকল্পনাগুলোর মধ্যে জনসংখ্যা ইস্যুটাকে কেন্দ্রবিন্দুতে রেখে পরিকল্পনা করি। এখন আপনি জনঘনত্বের কথাটা যদি চিন্তা করেন, আমাদের উত্তর এবং দক্ষিণের মধ্যে যান, এমনও জায়গা আছে ঢাকায় যেখানে ধরেন প্রায় প্রতি বর্গ কিলোমিটারে দেখা যায় প্রায় 34-35 হাজার মানুষ বসবাস করছে। এখন
ওই সমস্ত জায়গায় ভূমিকম্পের কারণে যদি যেই ক্ষয়ক্ষতির আগাম পূর্বাভাস যেগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা অ্যাম্বুলেন্সও কিন্তু ওখানে যাওয়ার মতো অবস্থা হবে না, এবং পরিত্রাণ যে আমরা পাবো, যে অর্থাৎ আমাদের যে প্রস্তুতিমূলক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো করছে না। তো আমি এই দিক থেকে প্রথমে সাধুবাদ জানাই যে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে, প্রধান উপদেষ্টা ডেকেছেন বিশেষজ্ঞদের। এই টাস্কফোর্সটি আমি মনে করি আরও অনেক আগে হওয়া দরকার ছিল, কিন্তু তারপরও এখন যেহেতু করা হয়েছে, এখন জনমনে কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে। এবং আপনি জানেন যে যেই আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের ফাইন্ডিংস এই গত দিন যে রাজুক তাদের যে প্রতিবেদনটা দিয়েছে, এখানেও প্রায় 800 কোটি টাকার উপরও ব্যয় হয়েছে, প্রায় দীর্ঘদিন এর প্রকল্প ছিল। এই প্রকল্পের আউটকামটা যদি আপনি চিন্তা করেন, তো এই আউটকামটা হচ্ছে এত সময় লাগলো, এতদিন পরে এসে কেন আসলো, এটা তো আরও আগেও আমাদের সামনে এত উত্থাপন হতে পারতো। বাট তারপরও যেহেতু তাদের এটা ইন্টারনাল একটা আমি রিপোর্ট কাজ করেছেন, এখন এই মুহূর্তে আমি যেটা দেখছি যে জনমনে কিন্তু এক ধরনের ভীতি বা এক ধরনের হুমকির এই ধরনের বিষয়টা রয়েছে। এখন এই অবস্থা থেকে আমাদের করণীয়টা কি? একটি পদক্ষেপ হচ্ছে টাস্কফোর্স গঠন। এখন টাস্কফোর্স গঠনের মধ্যে একটি নয় বলে আমি জানতে পেরেছি যে একাধিক টাস্কফোর্স হওয়ার সম্ভাবনা আছে। এখন এই টাস্কফোর্সগুলো কতদিনের মধ্যে কাজ করবে? সময়ের মধ্যে। আমিও সরকারের একটা টাস্কফোর্সের সদস্য ছিলাম এবং আমিও কাজ করেছি একটা টাস্কফোর্সের মধ্যে, কিন্তু এগুলোর বাস্তবায়ন হচ্ছে কিনা। মূল বিষয় হচ্ছে আমাদের কিন্তু নীতি পরিকল্পনা অনেক ক্ষেত্রে আমরা তৈরি করি, কিন্তু এগুলোর বাস্তবায়নের জায়গা নেই। এখন একটা এক্সাম্পল দিই আপনাকে। এই যে ধরেন এখন ঢাকা শহরে যারা কাজ করবে, সিটি কর্পোরেশন, রাজুক এবং ফায়ার সার্ভিস, এই তিনটি কি সমন্বিতভাবে কাজ করছে? কিন্তু তাদের কাজের পরিধিগুলো তো নির্ধারণ করা আছে। এখন এই অবস্থায় যদি একটা ভূমিকম্পের মতো ঘটে, তাহলে তাদের সমন্বিত পরিকল্পনায় কিভাবে কাজ করবে, তার জন্য আমাদের কর্মসূচি বা কর্ম পরিকল্পনা রয়েছে কিনা, সেটি একটা দেখার বিষয়। দ্বিতীয়ত ধরেন এই যে ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো চিহ্নিত করার কথা বলা হয়েছে, ঠিক আছে, আমরা জানতে পেরেছি যে ওনারা ঝুঁকিপূর্ণ, কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভবন যে চিহ্নিত তো আরও অনেক আগেই হওয়ার কথা ছিল। তো এইগুলোর মানে ঝুঁকিপূর্ণতাকে আমরা ঝুঁকি মুক্ত করার জন্য কোনো প্রচেষ্টা কি নিয়েছি? আমরা যখন নতুন ভবনগুলো নির্মাণ করি, সেগুলো কি যথাযথ নকশা অনুসরণ করে, বা যাদের দায়ভার, আমি দেখতে পাচ্ছি রাজুক দায়ভার তাদের নিজেদের ঘাড়ে নিচে যাচ্ছে না, যা দায়ভার দিতে চাচ্ছেন যে বাড়ির মালিক যারা এবং যারা ইঞ্জিনিয়ার যারা এই কাজগুলোর সাথে তাদের উপর দায়ভার দিতেছেন। তাহলে রাজুক আছে কি কারণে? তাদের মনিটরিংয়ের জায়গাটা কোথায়? দেখেন, তারপর দেখেন আমরা বলছি যে ভূমিকম্পের জন্য একটা জনসচেতনতা তৈরি করতে। অনেক বিশেষজ্ঞরা বলছেন যে ভয় দেখিয়ে আসলে কোনো লাভ নেই, জনসচেতনতা লাগবে। আচ্ছা, তাহলে জনসচেতনার জন্য আমরা বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, কারিকুলাম ওই জায়গাতে কি ঠিকমতো এই জিনিসগুলো আছে? তাহলে আমাদেরকে তো একটা সমন্বিত পরিকল্পনার মধ্যে যেতে হবে। আমরা যেটা মনে করি যে এই যে ধরেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য, 6 ডিসেম্বর কেন দিয়েছে? তা এগুলোর পিছনে তো কতগুলো কারণ চিন্তা ভাবনা করতে হবে। এখন জনসচেতনতাটা দরকার, কিন্তু একদম গ্রাসরুটস লেভেলে যারা আছে তাদেরও লাগবে, এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারণে কাজ করেন তাদেরও বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। এবং বিশেষ করে আমি বলবো যে ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, এবং যেটা ম্যাক্রো বা যে মিডিয়াতে আজকে যখন আমরা আলোচনা করছি, এই জায়গাগুলোর মধ্যে যে হ্যাজার্ড, যে ন্যাচারাল হ্যাজার্ডস যখন তৈরি হয়, এর সাথে প্রযুক্তিরও মানে একটা সমন্বয়ের ঘটাতে হবে, এবং সেই জায়গাতে কিভাবে আসলে এখান থেকে আমাদের মুক্তি পেতে পারি সেগুলো নিয়ে আলোচনা, ডিসকাশন, সচেতনতা লাগবে। এটা আমি নো ডাউট, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ভূমিকম্পের উৎস কোথায় হতে পারে, উৎপত্তিস্থল কোথায় হতে পারে? আমি তো আগে কখনো দিন নরসিংদী হতে পারে যে উৎপত্তিস্থল ভাবি না। আমরা শুনেছি টাঙ্গাইল, মধুপুর, ওই জায়গায় একটা ফল্ট আছে বা ওইগুলো বলা হচ্ছিল, কিন্তু আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা কি ঠিক মতো অ্যাসেসমেন্ট করেছেন এই জায়গাগুলো? আমি দেখেন একটা যে বার্তা যখন দেওয়া হয়, কত মাত্রায় হয়েছে সেটাও দেখতে পাচ্ছি মিলছে না। একবার এক এক রকম তথ্য বলে আবার ডিক্লাইনও করছে, আবার পরবর্তী নতুন করে আসছে। আমাদেরকে ইউএস এর উপর নির্ভর করতে হয় অনেক ক্ষেত্রে। তাহলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তো আমাদের নির্ভুল তথ্য দিবে। এখন ভূমিকম্পের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো তারিখ দিয়ে বলা যাবে না যে কত তারিখে ঘটবে, যেটা সামাজিক সোশ্যাল মিডিয়াতে এক ধরনের গুজবের ব্যাপার রয়েছে। কাজে এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে যাতে কোনো বিজ্ঞানসম্মত না এমন জিনিস যাতে গুজবের আকারে যাতে না চলে আসে। সেটার জন্য অবশ্যই আমি মনে করি যে সচেতনামূলকের একটা জায়গা কাজ রয়েছে। এবং তবে সরকারের জায়গা থেকে যেটা করতে হবে, সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠান যারা আছেন, আমরা অনেক ক্ষেত্রে বলি যে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়া। এবং এই জন্য আপনি মনে করেন যে মানুষ কিন্তু শহরমুখী, আরবানাইজেশন, নগরায়নমুখী, এবং 2040 সালের মধ্যেই বাংলাদেশের প্রতি 2 জন মানুষের 1 জন মানুষ কিন্তু শহরে বসবাস। কিন্তু শহরে আসবে, এই যে জনঘনত্বটা বাড়বে, তার যে
সার্বিক মৌলিক চাহিদা বা সেবাগুলো, তার স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য যে আবাসনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো কতটুকু বিজ্ঞানসম্মতভাবে আমরা করছি, পরিকল্পনা নিয়ে করছি কিনা, সেখানে কিন্তু বড় ধরনের ঘাটতি আমি লক্ষ্য করতে পারি। কারণ আমি যদিও জনবিজ্ঞান নিয়ে কাজ করি, ডেমোগ্রাফি নিয়ে কাজ করি, আমি দেখি যে বাংলাদেশে আসলে জনমিতিক জায়গাটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত পরিকল্পনার জন্য, সেটা লক্ষণীয় হচ্ছে না। আপনি পুরনো ঢাকা এলাকাতে যদি একটা এই ধরনের একটা অনেকগুলো ভবন যদি হয়, ওই জায়গাতে আপনি ঢুকারই একটা সুযোগ হবে না। এবং তার জন্য যে মহড়া করা এবং তাদেরকে যে এই করণীয়র মধ্য দিয়ে আমি যে কোন লেভেলগুলোতে কোন পর্যায়ে কোন ধরনের কর্মসূচি নিব, এই সমন্বিত পর্যবেক্ষণ মানে পদক্ষেপগুলো আমার মনে হয় যে সিটি কর্পোরেশনের মতো সিটি গভর্নেন্স একটা জায়গা আছে, এর পাশে স্থানীয় যে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করার দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বাস্তবতা হচ্ছে আমরা এমন একটা জায়গায় বসবাস করছি, এটা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে যখন আন্তর্জাতিক মানদণ্ডে যখন আমরা ইন্ডেক্সগুলো তৈরি করি, দেখবেন যে সবচেয়ে আনলিভেবল আনহেলদি সিটি, বায়ু দূষণ বলেন, সব জায়গায় বলেন, ঢাকা সিটি সবসময় সর্বোচ্চ অবস্থান করে। এই শহরে প্রচুর পরিমাণ মানুষগুলো আছে, আমরা ডিসেন্ট্রালাইজেশনটা ঠিক মতো করতে পারি না। কেন এখানে এতগুলো মানুষ আসবে? এই যে আবাসনগুলো যে তৈরি হচ্ছে, এগুলো যে নিয়ম নীতি মেনে করা যাতে মানে করা হয়, সেই জায়গাগুলো মনিটরিং করা, রাজুকের একটা দৃষ্টি। এখন তারা গতদিন একটা সেমিনার করে তাদের মানে এত দিনের ফাইন্ডিংস আমাদেরকে প্রদর্শন করেছেন। এটা তো আরও আগে থেকেই সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ নেওয়া দরকার ছিল। তো এখানে হচ্ছে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান যারা রয়েছে তাদেরকে কাজে লাগানো দরকার। থিঙ্ক ট্যাঙ্ক, বিশ্ববিদ্যালয় যারা এই ধরনের গবেষণায় বেশি গুরুত্ব দিতে হবে কোন ধরনের, এবং বিভিন্ন দেশের এক্সাম্পলগুলো আমাদের এখানে ভূমিপ্রবণ যে এলাকাগুলো ছিল সেগুলোর এক্সাম্পল নিয়ে আসা দরকার। তবে আমি যেটি মনে করি যে এই মুহূর্তে আমাদের আতঙ্কিত, এই মুহূর্তে আমাদের বাস্তবতাটা তো হচ্ছে আমাদের এই দেশটাকে মধ্যে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন আমাদের আতঙ্কিত না হয়ে বরঞ্চ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া, কজালিটিস ডেথ যাতে কম ঘটে। বা কারণ আপনি দেখেন ওই প্রেডিকশনেই দেখতে পাচ্ছি প্রায় 2 লাখ মানুষ মারা যাবে বলতে যাচ্ছে যদি ওই মধুপুর ফাটলের ওই জায়গাতে এই ঘটনা ঘটে, মানে 6.9 মাত্রায় যদি হয় আর কি। তাহলে এই যে অ্যাসেসমেন্টগুলো করা, তারা যে অ্যাসেসমেন্টগুলো করছে কতটুকু কোন ধরনের সিনারিও সায়েন্টিফিক্যালি কতটুকু সঠিক, এই জায়গাগুলো চিন্তা করা, এবং কোনো মৃত্যুই তো কাঙ্ক্ষিত নয়। এবং আমরা বুঝি, সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝি যে এই শহরে যদি এরকম একটা মাত্রায় ঘটতে পারে প্রচুর পরিমাণে মানে হতাহতের ঘটনা ঘটবে। তাহলে এই হতাহতের ঘটনার থেকে এখান থেকে রেমেডি পাওয়ার জন্য আমার যে প্রতিষ্ঠানগুলো, সেই জায়গাগুলো আমরা তৈরি হচ্ছে কিনা, সেই তৈরির জায়গাটা এই 2-3 দিন আলোচনায় থাকলো, আবার কিছুদিন পরে হারিয়ে যাবে, আবার যদি আবার হঠাৎ করে একটা ভূমিকম্প আবার এই আলোচনায় আসবে। আমি মনে করি এগুলো সার্বক্ষণিকভাবে, এবং এটা অত্যন্ত প্রায়োরিটি ঢাকা শহরের জন্য, সারা বাংলাদেশের জন্য আমি বলবো এটা সরকারের হওয়া উচিত অন্যতম একটা প্রায়োরিটি এলাকা। কিভাবে ডিজাস্টার জায়গাগুলো এগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করব এবং যত ধরনের ক্ষতি যত কম হতে পারে সেই জায়গা থেকে কাজ করা যাবে। এই জন্য বহুমুখী সমন্বিত পরিকল্পনাটা দরকার বলে আমি মনে করি। এক্ষেত্রে আমরা দেখছি যে রাজুক, যেই প্রথম থেকে যেটা আপনি বলছেন যে রাজুক কি তাহলে কি ভূমিকা পালন করে, তাদের কি রাজুক কি ঢেলে সাজানো উচিত, বা রাজুকের আপনি যেটা বলছেন যে সমন্বয় হতে হবে সিটি কর্পোরেশন, এছাড়া রাজুক, গভর্নমেন্ট, এছাড়া যারা নগর পরিকল্পনাবিদ, যখন ভূমিকম্প হয় তখন আওয়াজ তোলে, কিন্তু এ নিয়ে কি পার্মানেন্ট কোনো টাস্ক ফোর্স গঠন করা যায় কিনা? আপনি তো একটা টাস্ক ফোর্সে ছিলেন, এটা কি করা যায়? আমি একটা টাস্ক ফোর্স ছিলাম, ওখানে সরকার নিয়ম বেঁধে দিয়েছিল এতদিনের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট তৈরি করতে হবে, সেইভাবে আমরা প্রতিবেদন দিয়েছি। কিন্তু সেই প্রতিবেদনের বাস্তবায়নটা আমি যেটা আপনাকে বলছিলাম যে বাস্তবায়নে করা দরকার। হ্যাঁ, সরকারের অবশ্যই কিছু প্রায়োরিটি, কারণ যেহেতু আমরা একটা ভূমিকম্প প্রবণ হুমকিময় এলাকার মধ্যে বসবাস করছি, আমাদের মানব নিরাপত্তার একটা বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে আমরা আছি, সরকারের অবশ্যই একটা পার্মানেন্ট শক্তিশালী একটা টাস্কফোর্স বা কমিশন হতে পারে এই সংক্রান্ত বিষয়ে। দুর্যোগ যেমন দেখেন দুর্যোগ নিয়ে যারা কাজ করে, এর মধ্যে ভূমিকম্প নিয়ে যারা কাজ করে, কোন কোন প্রতিষ্ঠান কাজ করে, গবেষণাগুলো করছে কিনা, তাদের পর্যাপ্ত অর্থায়ন আছে কিনা, এবং জনবল আছে কিনা, ইকুইপমেন্ট আছে কিনা। না, ধরেন এই যেটা বলছিলাম যে আমাদের সক্ষমতার যে জায়গাটা, এটা তো তৈরি করতে হবে, এবং দুর্যোগ তো বলে কয়ে আসবে না, এটা ধীরে ধীরে সময় ঘটবে বা ঘটতে পারে, এবং যাতে না ঘটে সেই জন্য আমাদেরকে পরিকল্পনা নেওয়া। এবং আপনি সঠিকভাবেই বলেছেন যে রাজুকের তাদের নিজস্ব আলাদা একটা সেল থাকতে পারে, যেই সেলের মধ্য দিয়ে এই কাজগুলো তারা করবে, তার জন্য অর্থায়নের জায়গাটা নিশ্চিত করতে হবে। যেমন যে দেখতে পাচ্ছিলাম যে ওই আরবান রেজিলেন্স যেই প্রজেক্টের কথা বললাম, সেই প্রকল্পেই মানে আজকের পত্রিকায় আমি লক্ষ্য করতে পেরেছি যে 2015 থেকে 2024
রাজুক ওই সময় দেখেন 15 থেকে 24, তার মানে প্রায় 10 বছর মেয়াদী এই প্রকল্পটা আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট ছিল। এই প্রজেক্টের আওতায় তারা 568 কোটি টাকা ব্যয় করে এই প্রকল্পটা বাস্তবায়ন, কিন্তু বিনিময়ে কি হয়েছে? এখন সেখান থেকে আমরা তাহলে এখান থেকে তাহলে এই প্রকল্পের আউটকামটা আমি যেটা শুরুতে আমি বলছিলাম যে এখানে তাহলে দিক নির্দেশনামূলক কি পেয়েছি, বাস্তবায়নযোগ্য কি পেয়েছি, এবং স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই জিনিসগুলো তো সরকারকে বাস্তবায়ন করতে হবে। এবং যেই টাকাগুলো নেওয়া হলে সেখানে কোনো অপচয় হয়েছে কিনা, দুর্নীতি হয়েছে কিনা, এবং সেগুলো তদারকি করার মতো তো মনিটরিং এর একটা ব্যাপার থাকবেই। কিন্তু মোটা দাগে হয় যে কোনো গবেষণাই করা হোক না কেন সেটাকে আমরা মনে করি সাধুবাদ জানাই, কিন্তু এই গবেষণার ফলাফলগুলোকে বিবেচনায় নিয়ে আপনি সেটা বাস্তবায়ন করছে কিনা। এখন ঢাকা শহরে যদি রাজুক এককভাবে দেখা যায় অনেক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারে না, এবং অনেক জায়গায় তাদের রাজুকের মানে একটু ঘাটতি আছে অনেক জায়গায় সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। আবার ধরেন সিটি কর্পোরেশনও যদি বলি যে সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার যদি, যেহেতু এটাকে সিটি কর্পোরেশন, তাদের মধ্যে বলি যে নাগরিকদের যে সেবা দেওয়ার দায়িত্বটা মূলত কিন্তু সিটি কর্পোরেশন, তাহলে সিটি কর্পোরেশন মানে তাদের যে দায়িত্বের যে আওতায় আছে সেটা কতটুকু আছে, তাদের ওন যে বার্ষিক কর্ম পরিকল্পনা নেওয়া হয় সেই পরিকল্পনার মধ্যে এই জায়গায় এই প্রতিরোধের জায়গা, এই দুর্যোগ প্রতিরোধের ক্ষেত্রে কী ধরনের কর্মসূচি নিবে, এগুলো নিয়ে ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে তাদের, এবং তাদেরও একটা গবেষণা শাখা থাকতে পারে। যদি তারা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের দ্বারস্থ হবে, তাদের সাথে এমওইউ করবে, যোগসাজশ করে তারা সেই কাজগুলো করবে। মোট কথা হচ্ছে যে আমাদের জ্ঞান তৈরি করতে হবে এই জায়গাতে, এবং কি ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত, যে ঝুঁকিগুলো কোথায় হচ্ছে। ঢাকা শহরের মাটির লেয়ার আমরা জানি যে ওখানে কি অবস্থা, পানির লেয়ার কি অবস্থায় আছে, ভবিষ্যতে 2030-এ কেমন হবে, 2040-50-এ কেমন হবে। তার জন্য কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম যে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী এবং পরিকল্পনা, এবং এর জন্য যে মানুষগুলো এখানে আসছে এই মানুষগুলো তো সংখ্যা তো বাড়ছে, আকার তো বাড়ছে, তাহলে আকার বাড়লে তার চাহিদা থাকবে, কনজামশনও হবে। তো তার জন্য শহর উপযোগী কি না, আমাদের দ্বিতীয় আরেকটা নগর খুঁজতে হবে কি না। যেরকম উন্নত বিশ্বের অনেক দেশেই দেখা যাচ্ছে, যারা ইভেন আমাদের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে লক্ষ্য করতে পেরেছে, তারা কিন্তু শহর থেকে ডিসেন্ট্রালাইজ করার জন্য ধরেন প্রশাসনিক সিটি না, সকল কর্মকাণ্ডের কেন্দ্র কিন্তু আমরা ঢাকাকে করে ফেলেছি, কিন্তু এই সিটিগুলোকে মানে বিকেন্দ্রীকরণ করা, ইন্ডাস্ট্রিগুলোকে আস্তে আস্তে অন্যদিকে সরিয়ে দেওয়া, সেই জায়গাগুলো তো চিন্তা করার ব্যাপার আছে। এগুলো তো আজকে নতুন না, দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ লাগবে। একই সাথে দেখা যাচ্ছে শিল্পক্ষেত্রেও বিকেন্দ্রীকরণের ব্যাপার আছে, কর্মসংস্থানের ক্ষেত্রে, তো প্রত্যেকটি জায়গায় মানে সেবা, সব মানুষ স্বাস্থ্য সেবার জন্য ঢাকামুখী হয়ে যায়। এখন তো করেন এই ঢাকায় যে মানুষগুলো আসছে এই সেবাগুলো যদি ওইদিকে নিতে পারতাম সেটি একটা জায়গা হতে পারতো। কিন্তু যেটা হয় কি যে আমাদের শহরের যে এখন এই মুহূর্তে বাস্তবতার, যেহেতু ভূমিকম্পের জায়গাটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, তো ভূমিকম্পের জায়গা থেকে আমার যেটা মনে হয় যে জনমনে অবশ্যই একটা ভীতি এখন এই মুহূর্তে রয়েছে, কারণ যে মাত্রায় আমরা লক্ষ্য করতে পেরেছি এই জায়গাতে, কারণ উৎপত্তিস্থলটা খুব কাছাকাছি ছিল বলে আমরা জানি নরসিংদীর জায়গাটাতে ঘটলো। তো এখন এই বাস্তবতায় আমি মনে করি যে আমাদের তো আসলে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে। যদি সেফ জোন, আপনি কোনটাকে সেফ জোন বলবেন, কোনটাকে সেফ জোন বলবেন না, সেটা বলাটা এই মুহূর্তে সক্ষম না আমরা। কিন্তু আমাদের এইটুকু করতে পারি যে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিরোধ করার জন্য এবং নিজেদেরকে অ্যাডজাস্ট করার জন্য, মানে সহনশীল অবস্থার মধ্যে যাওয়ার জন্য, ক্ষতি যাতে কম হয় এই জন্য আমাদের জনসচেতনতার জায়গাটায় সবচেয়ে প্রায়োরিটি বা গুরুত্ব দিতে হবে। এবং সরকার সেক্ষেত্রে যেহেতু এখন তাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে একটা টাস্কফোর্স করার জন্য, এবং তারা যদি এটাকে যদি সার্বক্ষণিক টাস্কফোর্স করে এবং এই টাস্কফোর্স প্রতিনিয়ত নির্দিষ্ট মেয়াদ অন্তর অন্তর যদি তাদেরকে প্রতিবেদনগুলো দেয়, সরকারকে আপডেট করে, কারণ এখানে তো বিভিন্ন অংশীজনের সমন্বয়ে কাজটি ঘটবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিশেষজ্ঞ পর্যায়ের যে মানুষগুলো আছে তারা যদি এই কাজটা সঠিকভাবে করতে পারেন সেটি আমাদের জন্য আশাপ্রদ হবে বলে আমি মনে করছি। আবার রাজুক বলছে রাজধানীতে 300 ভবন ঝুঁকিপূর্ণ, কিন্তু অনেকেই বলছে যে ভবনগুলো যখন আপনার অনুমোদন দেয় তো রাজুকই অনুমোদন যখন দেওয়া হয় রাজুক, সেক্ষেত্রে রাজুক যেটা বলছে যে আবার মালিকের উপরে দোষ চাপাস, এক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ কাজ করে কিনা। এবং আপনার অনেক সময় আমরা দেখতে পাই যে দুর্নীতি ওইখানে আছে, যে আনে 5 তলার অনুমোদন করে 10 তলা। তো এই যে রাজনৈতিক প্রভাব, এবং রাজুক যে বাড়ির মালিককে দোষারোপ করছে, এবং কিছু হলে বলছে নকশা দেখান, নকশা না দেখালে সিলগালা করে দেওয়া হবে, যেটা পুরান ঢাকায় দেখেছি আমরা, রাজুকের চেয়ারম্যান বলেছে। কিভাবে দেখছেন? না ডেফিনেটলি আপনি যেটা বলেছেন, দেখেন রাজুক কে আমরা একটা শক্তিশালী প্রতিষ্ঠানে দেখতে চাই, কিন্তু রাজুকের কাজ যে কর্মপরিধির মধ্যে, সেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেভাবে আমরা বলি, তার মানে উন্নয়ন যদি সঠিকভাবে করতে হয় তাদের মনিটরিং জায়গাটা করতে হবে। এখন শুধুমাত্র দেখা গেল আপনি দায়বদ্ধতার জায়গাটা দিয়ে দিচ্ছেন বাড়ির মালিকানা যিনি তার, আর যিনি ওই ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজের সাথে যুক্ত। আমি রাজুকের চেয়ারম্যানের একটা স্টেটমেন্ট আমি দেখতে পেয়েছি যে ওনাদের আসলে ওই কাগজপত্রটা ওনারা শুধু যাচাই করেন আর কিছু না, কিন্তু এর সাথে ওইটা
এইটাও আমার মনে হয় তাদের মনিটরিং যে করাটা, যে এই জায়গাটায় সঠিক অবস্থানে আছে কি না, কি নকশাটা সঠিকভাবে হলো কি না, এগুলো কিন্তু অবশ্যই চাইলে কিন্তু রাজুক দেখতে পারে। এবং অবশ্যই আমি যেটা বলবো আপনার সাথে, আমাদের বাস্তবতায় তো রাজনৈতিক হস্তক্ষেপ তো থাকে এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক কিছুই ঘটে, কিন্তু রাজনীতিবিদদেরও বুঝতে হবে যে আমি এমন কোনো কাজের সাথে যুক্ত যাতে না হই বা এমন কোনো হস্তক্ষেপ যাতে না করি যেটা মানুষের জন্য হুমকি স্বরূপ হয়ে যাওয়ার রাখছে। তো এখন সেক্ষেত্রে রাজুকের চেয়ারম্যান যে কথা বলেছেন, আমি বলবো যে হ্যাঁ, উনি ওনার হয়তো কার্য পরিধির জায়গা থেকে বলেছেন। আমি ওনার স্টেটমেন্টে আমি দেখেছি, পত্রিকাও দেখেছি যে যেভাবে বলেছেন যে হ্যাঁ, যে এক্ষেত্রে রাজুকের আসলে করণীয় কিছু নেই, তারা শুধু কাগজপত্র ঠিক আছে কিনা সেটা যাচাই করে দিয়ে দেয়, কিন্তু পাশাপাশি এটাও মনিটরিংটাও করা দরকার এবং পর্যবেক্ষণ করাটাও দরকার। নিশ্চয়ই হয়তো এটাও তাদের কাজের পরিধির মধ্যে ঢুকতে পারে যদি না থেকে থাকে, কিন্তু আমি যেটা বলবো যে হ্যাঁ, নকশাটা সঠিকভাবে করা হলো কিনা, হ্যাঁ, এবং ধরেন যে জায়গায় করার কথা সেই জায়গায় মানে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া হয়েছে কিনা, এবং ওই যে আমাদের আর্থকুয়েক লেভেলকে কম্পিটেন্স করার মতো সক্ষম অবস্থায় আছে কিনা, এগুলো তো অবশ্যই রাজুকের মানে সময় সময় মনিটর করার দেখতে হবে এবং দেখার একটা দায়বদ্ধতার জায়গা আছে। এখন হয়তো তারা হয়তো বলতে পারে যে সব কাজ আমাদের না, কাজগুলো কারা করবে তাহলে সুনির্দিষ্টভাবে মানে আলাদা করতে হবে, কারণ নাগরিক সেবা করতে হবে। রাজধানীর যদি আপনি উন্নয়ন করতে চান, কোনো কিছুই তো উন্নয়নের বাইরে নয়, তাহলে কোন কাজটির সাথে আপনি মানে সরাসরি প্রত্যক্ষভাবে থাকবেন বা পরোক্ষভাবে কারা এটাকে, রাজুকের কাজ কি হবে, সিটি কর্পোরেশনের কাজ কি হবে, সেই কাজগুলোকে আলাদা করতে হবে এবং তাদেরকে দায়বদ্ধতায় আনতে হবে, জবাবদিহিতায় আনতে হবে। এবং যেই সমস্ত রাজনীতিবিদ যারা হস্তক্ষেপ করেন তাদেরকেও আমাদের মনে হয় যে এক ধরনের জবাবদিহিতার আওতায় আনতে হবে, যাতে আমাদের জনমানুষের জনকল্যাণে যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন আমরা না হই। আমরা সবসময় জীবনের গুণগত মানের উন্নয়ন চাই এবং আমরা নাগরিক জীবনটা যাতে আরও সুন্দর হয় সেই প্রত্যাশা করি। তো সেক্ষেত্রে রাজুকের দায়বদ্ধতা হচ্ছে আমাদের নাগরিকদের জীবন মান উন্নয়ন করা। সেক্ষেত্রে যদি কোনো কাজ তাদের মধ্যে মনে করে যে অন্তর্ভুক্ত না, সেটাও তারা পরিধির মধ্যে নিয়ে আসতে পারে। এবং মূল কথা হচ্ছে জনকল্যাণে তাদের কাজ করতে হবে এবং জনমানুষের সেবা নিশ্চিত করতে হবে, এবং সেই সেবাটা কিভাবে করা যাবে সেটার জন্য কর্মপরিধি তারা চিন্তা করবেন, কিন্তু তাদের দায়বদ্ধতার বাইরে যে তারা রয়েছে সেটা বলাটা মনে হয় যথাযথ হবে না। জি, ভূমিকম্পের বাইরে এবার আমরা আসি রাজনীতিতে। আপনি জানেন এর মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে, কমিশন তফসিল গঠনের প্রস্তুতি নিচ্ছে, সংস্কার নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। গতকাল আইন উপদেষ্টা বলেছেন সংস্কার মানেই সংবিধান পরিবর্তন নয়। তিনি আর বলেছেন অতিরিক্ত সংস্কার করতে যেন রাষ্ট্রে দুর্বল না হয়ে পড়ে। তো আপনি দেখেছেন যে আমরা সংস্কার নিয়ে 6টি কমিশন গঠন করা হয়েছিল, আলোচনাও হলো, তবে এ নিয়ে আবার জনমনে প্রশ্ন রয়েছেন যে সংস্কার কি কাজ করেছিল সেগুলো আপনার জনমনে কিভাবে দেখছেন? না দেখেন, সংস্কার করা হয়েছে, যেখানে যে জনগণ অভ্যুত্থান বললাম বা যেটাকে জুলাই বিপ্লব বললাম বা যেটা আন্দোলনের মাধ্যমে যেভাবে ঘটলো, যেভাবে আমরা নামকরণ করি না কেন, সেটি হচ্ছে যে জনমানুষের একটা প্রত্যাশা ছিল যে আমাদের বিদ্যমান যে বিগত 16-17 বছর বা অতীতে যে সমস্ত কর্মকাণ্ড ঘটে গেছে এখান থেকে একটা উত্তরণ ঘটে ভালোর দিকে যাওয়া। তো সংস্কারের মধ্যে যেটি হচ্ছে যেই টাস্কফোর্সের পাশাপাশি দেখতে পেয়েছি যেই সংস্কার কমিশনগুলো হয়েছে, মোটা দাগে তো কয়েকটা আমি তো কমিশন তো দেখতেই পেলাম, এবং সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সংবিধান এবং এই জনপ্রশাসন, এগুলো নিয়ে তো মোটামুটি রাজনৈতিকভাবে যে সংস্কারের আলোচনাগুলো আসলো। কিন্তু আমার কাছে দেখেন, আমি যখন একজন ব্যক্তি মানুষ হিসেবে চিনি, যেহেতু আমি শিক্ষকতা এবং গবেষণার কাজে যুক্ত রয়েছি, আমার কাছে কোনোভাবেই যুক্ত মনে হয় না যে আমরা কেন একটা শিক্ষা কমিশন করলাম না। শিক্ষাক্ষেত্রে কি কোনো সংস্কার দরকার ছিল না? আপনি দেখেন যে সংস্কারের শিক্ষা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যদি মনে করেন একটা দেশের মানব পুঁজি তৈরি করার জায়গা শিক্ষা এবং স্বাস্থ্য, তাহলে এই দুটোর ক্ষেত্রের মধ্যে কিন্তু শিক্ষাটাকে আমরা কোনোভাবেই এটা নিলাম না। আমরা উচ্চশিক্ষায় যে ধরনের মানে অসামঞ্জস্যতা রয়েছে সেটা আমি যেভাবে দেখি, মাধ্যমিক শিক্ষায়, প্রাইমারি শিক্ষায় এই জায়গাগুলোতে উত্তরণ করতে হবে, সেটি করবার কারণে এখন যাই হোক হয়নি, সেটা হয়তো তার সরকারের কাছে তাদের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে। এখন বিদ্যমান যে সংস্কারগুলোর যেই জিনিসগুলো আসছে, এখন এই জায়গায় যে সমতা, মানে এই জায়গাগুলো রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কোনগুলো বাস্তবায়ন করবে, মূল শেষে আসলে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কারা? প্রথম প্রশ্নই হচ্ছে যে অবশ্যই আমরা তো সংস্কারের মধ্যে ভালো কিছু পরামর্শ এসেছে অনেক ক্ষেত্রে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতাও হয়েছে, আবার কোনো ক্ষেত্রে দ্বিমতও হয়েছে। তো এখন এই বাস্তবতার প্রেক্ষিতে এখন যে অবস্থার দিকে এখন নির্বাচনে আমরা যাচ্ছি, গণভোটের মতো জায়গায়ও আমরা যাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কারা? করবে তো যারা রাজনৈতিক সরকারে যারা থাকবেন তারা এটা করবে। তাদের মধ্যে ঐক্যমত্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে কোনটি ভালো এবং মন্দ, কিন্তু
তারা যারা সরকারে যাবেন, অর্থাৎ যারা সরকারে বা বিরোধী পক্ষে থাকবেন, তাদের এই সংস্কার ভাবনাগুলো নিয়ে সবসময় সজাগ থাকতে হবে। অর্থাৎ যে আমরা মানুষের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, সেটা রাজনৈতিক হোক, প্রত্যেকটি মানে জনপ্রশাসন বলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই আমি যাই না কেন, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন চাই, অতীতে ফিরে যেতে চাই না। এখানে দুর্নীতি কিভাবে কমানো যাবে সেটি নিয়ে ভাবনা করতে হবে, রাজনৈতিক আরও কীভাবে শক্তিশালী গণতন্ত্র কিভাবে চর্চা করা যায়। আমরা যে রাজনৈতিক কালচার বা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আছে, এটা একটা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দীর্ঘদিন আমরা বসবাস করি। আমরা কিন্তু উন্নত রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যেতে পারি না। মানে পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজি আছে যে কোনটাকে ডেভেলপ পলিটিক্যাল কালচার বলে, কোনটাকে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার বলে, এগুলোর আলোচনা হয়। কিন্তু আমাদের যে জায়গাটা, আমরা কিন্তু এখন গণতন্ত্র আমাদের 54 বছরের হলেও আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু আমরা এখনো পরিপূর্ণভাবে দিতে পারিনি। এবং জনমানুষের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই নীতি নির্ধারক যারা থাকে, রাজনীতিবিদ যারা ধরেন সরকার গঠনে যান, অনেক ক্ষেত্রে তারা প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারেন না। তো এখন সেই জায়গায় আবার তাদেরও আবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে, তারাই আসলে আমাদের দেশকে নেতৃত্ব দেন। জি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজের আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।